ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্যদের থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, তিতাস, হোমনা, দাউদকান্দি পৌরসভা থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, তিতাস উপজেলা থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ তিতাসবাসীদের মধ্যে উপস্থিত সকল আমার শুভাকাঙ্ক্ষী জাতীয়তাবাদী শক্তির সমর্থক, আমাদের সকল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামকে অভিনন্দন জানাই এবং যে কমিটি ঘোষণা করা হলো তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং এই কমিটি যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্দেশ্য তারা তাকে যাতে সমর্থন বা সফল করতে পারে সেই দোয়া আমি আজকে আপনাদের সঙ্গে নিয়ে করছি। এই জাতীয়তাবাদী ফোরাম প্রতিষ্ঠার ইতিহাস আপনারা বিভিন্ন বক্তা থেকে শুনেছেন। যখন এই তিতাস দাউদকান্দির অংশ, তখন কিন্তু এটা বৃহত্তর দাউদকান্দি বলা হতো না, দাউদকান্দি তখন ছিল থানা, তারপরে উপজেলা। তখন এটা বলা হয়েছে এখানে যে যিনি এই ফোরামের প্রথম সভাপতি হলেন তার বাড়ি কিন্তু তিতাস, মজিদপুর, জগৎপুর, গ্রাম জগৎপুর। অতএব এই যে তিতাস এতদিন পরে হলো, সেটা হয়তো আমাদের নানা দুর্বলতার কারণে। তাই যে তিতাসের ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছে দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরামে, সেই তিতাসের নেতৃবৃন্দ, সেই তিতাসের নাগরিকরা আজকে একটা স্বতন্ত্র তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরাম গঠন করে আমাদের সামনে আশার আলো তারা সৃষ্টি করল। এখানে কথা হয়েছে যে অতীতেও যখন তিতাসের নেতৃবৃন্দ এখানে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা বা থানা জাতীয়তাবাদী ফোরামের নেতৃত্ব দিয়েছিল, তখনও কিন্তু স্থানীয় পলিটিক্সের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি আশা করি যে আমাদের তিতাস উপজেলা অন্যান্য উপজেলার মতোই আমাদের সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরাম সকলের সাথে সহযোগিতা করে তাদের হাতকে আরো শক্তিশালী করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তাদের এই ক্ষমতা আছে। তারা ঢাকায় অবস্থান করলেও প্রত্যেকের কিন্তু মূল হচ্ছে ওই উপজেলার কোনো না কোনো গ্রাম, এবং তারা তাদের পরিবারে, তাদের গ্রামে কিন্তু ঢাকায় থাকলেও তাদের কিন্তু একটা প্রভাব আছে। এবং অতীতে আমি এতগুলো ইলেকশন করেছি, সেখানে কিন্তু আমি এটা দেখেছি যে আমাদের উপজেলা বা দল বা অঙ্গ সংগঠনের নেতা নয়, কিন্তু ঢাকায় বসবাস করে তারা কিন্তু যার যার অবস্থান থেকে ভালো অবদান রেখেছে। আমি আশা করি যে সেই অবদান রাখার উদ্দেশ্য নিয়ে এই তিতাস উপজেলার অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা মিলে এই ফোরামটা করেছে। আমি আশা করি যে তাদের এই প্রত্যাশা পূরণ হবে। আমরা সেই সাথে সাথে দোয়া করতে পারি এবং আমাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই সেটা আমরা সহযোগিতা করব, এই আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখানে যেহেতু সামনে নির্বাচনটা অতি দ্রুতই চলে আসছে
5 মাসের মধ্যে নির্বাচন, এটা খুব দূরে নয়। এবং এই নির্বাচনের জন্য কিন্তু যাতে করে জনগণ নিজের হাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিরা গিয়ে যাতে করে সংসদে বসতে পারে এবং এই তাদের সরকার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জনগণের সরকার। এই জন্যে কিন্তু আমরা বিএনপি বিগত 17 বছর যাবৎ আমরা আন্দোলন করছি। 1/11-এর সময় থেকে বিএনপি একমাত্র আন্দোলন ছিল এবং আমাদের সাথে কিছু সহযোগী দল ছিল এবং সেই সময় থেকে আমরা স্বৈরাচারের পতন, যারা বিভিন্ন প্রকার নির্যাতনের সাথে জড়িত তাদের পতন, যারা হত্যাকারী, যারা গুমকারী, যারা বিচার বহির্ভূত হত্যাকারী এবং বিভিন্ন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। এবং আপনারা জানেন, আমরা এটা সকলে জানি যে সেই 1/11-এর পর থেকে 2006-এর পর থেকে আমরা বিএনপি সর্বোচ্চ নেতা থেকে শুরু করে, অর্থাৎ আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরবর্তীতে তারেক রহমান থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতা কেউ বাকি ছিল না যারা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেয় নাই এবং আন্দোলনের শিকার হয়নি, স্বৈরাচারের শিকার হয়নি। যেমন আমি ব্যক্তিগতভাবে আপনাদের জানা যে আমি বিভিন্ন সময়ে 5 বছর বিভিন্ন সময়ে আমি জেলে যেতে বাধ্য হয়েছি। 17টা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা দিয়ে তাকে জেল দিয়ে দিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এরকম মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকেও জেল দিয়ে দিল, যে জন্য সে বিদেশে থাকতে বাধ্য হচ্ছে, এখন পর্যন্ত দেশে আসতে সাহস পাচ্ছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু এই জুলাই এবং আগস্ট 2024 জুলাই এবং আগস্ট এই আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায় হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা এই দেশের এই ধরনের কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান এটাই প্রথম হয়নি। আমি যখন ছাত্র তখন আমরা মাঠে আন্দোলন করেছি তৎকালীন পাকিস্তানের সময় আইয়ুব খানের বিরুদ্ধে। তখনও দীর্ঘ সময়ের আন্দোলনের ফসল হিসাবে আমরা অনুসরণ করে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানকে পতন ঘটিয়েছি। একইভাবে বাংলাদেশে যখনই কোনো স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছে, তখনই কিন্তু দেশের মানুষ বিদ্রোহ করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের পতন ঘটিয়েছে। যেমন আওয়ামী লীগ স্বাধীনতার পর তারা ক্ষমতায় এসে কোনো নির্বাচনের মাধ্যমে এমনিটি ক্ষমতায় এসে তারা কিন্তু দেশে গণতন্ত্র, যে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। আবার আমাদের এই দলের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন 26শে মার্চ, তিনি পরবর্তীকালে এই অন্যায়ের বিরুদ্ধে যখন জনগণ এবং সিপাহী একত্রিতভাবে 7ই নভেম্বরের বিদ্রোহ করে কিন্তু জিয়াউর রহমানকে এখানে ক্ষমতায় বসিয়েছে। শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় বসে তিনি এই দেশে বাকশাল বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র করে, আরো অনেক সংস্কার করে, যে সংস্কার
বাংলাদেশে জিয়াউর রহমান শুরু করেছে, সেই সংস্কার কিন্তু বিএনপিও অব্যাহত রেখেছে। বেগম খালেদা জিয়া অনেক করেছে, এগুলো বলতে গেলে অনেকদিন সময় লাগবে। তারপরে এরশাদ এসে কিন্তু আরেকবার এদেশে গণতন্ত্র হত্যা করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়ে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এদেশের ছাত্র জনতা 9 বছর আপসীনভাবে আন্দোলন করে সর্বশেষে এরশাদের পতন ঘটিয়েছে। সে সময় কারা? ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা, ডাকসুর বিপি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের সংসদ, ডাকসুর বিপি, জিএস, রাকসু, ইকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের নির্বাচিত ছাত্র সংসদের নেতৃত্বে সেখানে কিন্তু জনগণ অভ্যুত্থান করে এরশাদের পতন করেছে। এবং বেগম খালেদা জিয়া এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই এদেশে যদি গণতন্ত্রের ইতিহাসটা দেখতে যান, তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি হল বিএনপি, আর গণতন্ত্রের বিপক্ষের শক্তি হল, হত্যাকারী শক্তি হল আওয়ামী লীগ। যেটা এই 24 5ই আগস্ট চূড়ান্তভাবে তাদের পতন হয়েছে। শেখ হাসিনা গায়ের করে কিভাবে ক্ষমতায় ফিরেছে আপনারা নিজেরা দেখেছেন, অনেকেই ভুক্তভোগী এখানে আছেন। আমরা লাস্ট 2018-তে নির্বাচনে গিয়েছি, কিন্তু সেই নির্বাচনে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু সেই নির্বাচন আপনারা দেখেছেন। তিতাসের কেউ দিনের বেলা ভোট দেওয়ার জন্য সেই ভোট ছিল, রাত্রে সেই ভোট নিয়ে গেছে। আমাদের টেলিফোন করে জানানো হচ্ছে 11 থেকে শুরু হয়েছে, ভোট চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। দাউদকান্দিও চেষ্টা করেছিল, রাতভর যুদ্ধ হয়েছে আমাদের নেতা কর্মীদের সাথে। দিনের বেলাও কিন্তু তারা এককভাবে পারে নাই, নিয়েছে অনেক জায়গায়, কিন্তু তারপরেও দাউদকান্দির মানুষ কিন্তু আমাকে 18,000 ভোট বেশি দিয়ে নৌকার বিরুদ্ধে আমাকে ধানের শীষ পাস করেছিল। আর আপনারা তিতাসের লোক কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারেন, আপনাদের দোষ। ঠিক ম্যাকটাও কিন্তু আমাকে যেভাবে ভোট দেওয়ার সেভাবে দিতে শুরু করেছিল। সন্দেহ করলো এই ঘটনা, তোমরা জানবে কেন, সন্দেহ করলো সরকারের উচ্চমহল যে এখানে ম্যাকটা কি হয় না হয়, দাউদকান্দিতেও ধানের শীষ আগায় যাচ্ছে। তারপরে মেঘনা থেকে 4টের সময় যখন বক্স ক্লোজ হইল, মেঘনা এটা গণনা হয়নি, বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেছে এবং শেষ রাত্রে মিলাইয়া একটা ভোট ঘোষণা করছে, ধানের শীষকে পরাজিত করে নৌকাতে। আর আপনাদের তিতাস সমন্বয় একই ঘটনা, রাত্রেই তারা ভোট শেষ করে দিয়ে একজন মহিলাকে, যেমনি বহু ব্যবসায়ী মহিলা জীবনে রাজনীতি করে নাই, তাকে পাশ করিয়ে দিয়েছে। এই যে অবস্থাটা, এই অবস্থার জন্য কিন্তু এই যে 24 জুলাই এবং আগস্ট পরিণতি আওয়ামী লীগের এই কারণ, কারণ এদেশের প্রত্যেকটি মানুষ বিক্ষুব্ধ ছিল, ক্ষোভে জর্জরিত ছিল, এবং পরবর্তীতে এই ছাত্র গণ-অভ্যুত্থানের এদেশের জনগণ বিএনপির যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের যে ধারাবাহিকতায় এই আমাদের গণ-অভ্যুত্থান সফল হয়েছে। এখানে কিন্তু অনেকে কিছু কিছু ব্যক্তি আছে ছাত্রদের থেকে নেতৃত্ব দিয়েছে, যারা ছাত্র তারাই তো দিবে। আমি ৭৪ রাস্তায় আইয়ুব খান বিরোধীরা মিছিল করেছি, এমনকি এখানে আমার ভূতত্ত্বের ছাত্র এবং প্রফেসর তারা আছে, তারা দেখেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এরশাদ বিরোধী আন্দোলনের রাস্তায় গিয়েছি, কিন্তু এখন কি পারি? ছাত্ররা দিয়ে নামবে, যুবকরাই তো নামবে। সেখানে আমাদের দাবি হচ্ছে, আমাদের যে আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের যে ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দল সহ আমাদের যে অঙ্গ সংগঠন, সকলের রাস্তায় নেমে কিন্তু এই অভ্যুত্থান
সফল করেছে। শেখ হাসিনাকে বাধ্য করেছে পদত্যাগ করতে, দেশ থেকে পালিয়ে যেতে। আওয়ামী লীগ নেতাদের অবস্থা আপনারা জানেন। আজকে এই প্রেক্ষাপটে কিন্তু সামনে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে এদেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পথ খোলা হয়েছে। সেখানে এই গণতন্ত্রের পক্ষে সারা জীবন যে শক্তি, যেই মুক্তিযোদ্ধাদের যে চেতনা, এই গণতন্ত্র তাকে কিন্তু সমুন্নত রাখার জন্য বিএনপি সংগ্রাম করেছে, বারবার সফল হয়েছে। এবারে অবশ্যই বিএনপি সফল হতে হবে, এবং এটা কার মাধ্যমে? আপনাদের মাধ্যমে, যারা জাতীয়তাবাদী শক্তি, তাদের মাধ্যমেই এই সফলতা আসতে হবে। আজকে কিন্তু কথা উঠে গেছে, নির্বাচন যখন ঘোষণা হয়ে গেছে তখনই কিন্তু মানুষের মুখে মুখে কথা উঠে গেছে। কিছু কিছু নূতন রাজনীতিক তারা অনেক বড় বড় কথা বলে, কথা তো বলতে পারে, কিন্তু আসলে নির্বাচন হয় এলাকা ভিত্তিক, জনগণ ভিত্তিক। জনগণ যাকে সমর্থন করে তারাই কিন্তু সফল হয়। আমরাও কিন্তু এত পুরাতন এবং জনপ্রিয় দল, আমরাও কিন্তু দাবি করি না যে আমরা নির্বাচিত হয়ে গেছি। আমরা দাবি করি যে আমরা জনগণের পাশে ছিলাম। এত নির্যাতন, এত অত্যাচার, সেই আমাদের সিনিয়র নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এত লোকের জেল ঘটেছে, এত মামলার আসামি হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠন ছেড়ে খুবই কম, হাতে গোনা হয়তো 2-1 জন গেছে আওয়ামী লীগে, কিন্তু তারাও ভালো ফলাফল পায়নি। অতএব আজকে কিন্তু বিএনপি ছাড়া মাঠে কেউ নাই। আর অন্য পার্টি, অবশ্যই যারা পার্টি করে তাদেরকেও সাপোর্টার থাকে, সেটা আমার লেভেলে আমি বলবো না, আমাদের সাপোর্টারই সব। নির্বাচনে প্রমাণিত হবে কোন দলকে জনগণ ভোট দিয়ে পাস করে। আর আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা হতে হবে একদম স্বাধীন, নিরপেক্ষ। জনগণ যাতে করে তারা তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিদেরকে পাঠায়। ওই যে একটা ক্রিয়ার সম্বন্ধে কথা হচ্ছে, সেই সিস্টেমে ভোট হলে একটি দল যদি আমরা 60% বিএনপি ভোট পাই, তাইলে 300 আসনের মধ্যে 180টা আসন পাবো। আর যারা 10% পায় তারা হয়তো ওইভাবে হিসাব করলে 30টা আসন পাবে। যারা 10%, 5%, 2% পাবে বলে মনে করে তারা কিন্তু এই দাবিটা করতেছে। আর এটা করলে তারা হয়তো কিছু আসন পাইতে পারে, এই আশা। আর যদি সরাসরি যেভাবে আমরা নির্বাচনে অভ্যস্ত, জনগণ তার প্রার্থীকে নিজের হাতে ভোট দিয়ে পাস করানো, তাইলে না একজন এমপিকে একজন মানুষ বলতে পারে যে আমার নির্বাচিত এমপি হল অমুক। কিন্তু ওই সিস্টেমে যদি ভোট হয় তাইলে পার্টিকে পাবে 60%, বিএনপি 180 জন নাম লিখে দিবে, কিন্তু তাদেরকে কি কেউ দাবি করতে পারবে না যে অমুকে আমার এমপি। তখন তারা হয়ে গেল দলের এমপি। আর আমরা যে সিস্টেম চলে আসছে বাংলাদেশে, এই সিস্টেমে আমরা চাই যেখানে জনগণ নিজের হাতে তার নিজের সংসদ সদস্য ভোট দিয়ে পাস করাবে। এবং আমরা এই গণতন্ত্রের সাথে এই কথা সবসময় বলে আসছি যে এমন সংসদ হবে যে সংসদ সদস্যরা জনগণের কাছে জবাবদিহি হবে। তো যদি জনগণের এমপি কেউ না হয়, যদি পার্সেন্টেজের এমপি হয়, রেশিওর এমপি হয়, তাহলে তো সেই এমপি কারোর কাছে জবাবদিহি না, শুধু পার্টির কাছে। অতএব এটা কোনো গণতন্ত্র না। অতএব এদেশে ওটা হবে না। যারা এসব কথাবার্তা বলছে, ষড়যন্ত্র করছে নির্বাচন একটু বিলম্ব করার জন্য,
নির্বাচন যাতে এমনকি এমন শক্তি আছে নির্বাচন যাতে না হয় তারও ষড়যন্ত্র করতেছে, করবে না? আওয়ামী লীগ এখনো আছে না? ভারতে আছে, পালায় কলকাতায় অফিস করতেছে, কিন্তু বাংলাদেশেও তো আছে, পালিয়ে আছে। অনেকে আবার বিএনপির পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। এটা আমার ছেলে মারও বলছে যে বিএনপির সঙ্গে যেন আওয়ামী লীগ আসতে না পারে, এটার ব্যাপারে আপনারা পাহারাদার থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারবার বলছে। আর আরেকটি বিষয়, আমাদের এখন থেকে দেশ আমরা নির্বাচনমুখী হয়ে গেলাম। দেশে যদি জনগণ নির্বাচনমুখী হয়ে যায়, যেসব ষড়যন্ত্র চলতেছে এসব ষড়যন্ত্র ইনশাল্লাহ এগুলো জনগণের কাছে কোনো পাত্তাই পাবে না। অতএব এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করব, দেশের মানুষকে নির্বাচনমুখী করবে। এটাতে আপনারা সকলে দায়িত্ব নিয়ে যদি আপনারা কাজ করেন, আমার বিশ্বাস জনগণ সকলেই নির্বাচনমুখী হয়ে যাবে। কে চায় না তার একজন নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে থাকুক, যার কাছে সে যেতে পারবে, সেইটা এতেও কিন্তু জবাবদিহি থাকবে ওই জনগণের কাছে। অতএব ইনশাল্লাহ দেশে সরাসরি যে নির্বাচন, ওই নির্বাচনই হোক। যত কথা বলুক না কেন, ষড়যন্ত্র এগুলো টিকবে না। আর ইনশাল্লাহ রোজার আগে নির্বাচন হবে, ইনশাল্লাহ এটা হতে হবে। এবং সেই জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদেরকে অগ্রিম অনুরোধ করে সর্বশেষ একটু বলতে চাই, আমাদের এটা আঞ্চলিক, আমাদের নির্বাচনী এলাকা একবার ছিল দাউদকান্দি, তিতাস সবসময় ছিল, এটা দাউদকান্দির অংশ ছিল। এবং আমি 9টা ইউনিয়নকে নিয়ে গোমতীকে ধরে আমি একটা নতুন উপজেলা করেছি। আর আমি আর ক্যাডর সাহেব মিলে মেঘনা উপজেলা করেছি। মেঘনাও কিন্তু আমাদের দাউদকান্দির থেকে 3টা ইউনিয়ন, আর হোমনাথ থেকে ছিল 3টা। এবং এই দুইটাই আমরা ওই 3টাকে 4টা করেছি। হোমনাথ থেকেও যে 3টা ইউনিয়ন আসছিল 4টা, এই 8টা ইউনিয়ন হলো মেঘনা, আর 3টা ছিল 9টা ইউনিয়ন। আমরাই করেছি। অতএব এখানে যারা জাতীয়তাবাদী শক্তি, যারা লোভে লোভে এদিক হয়ে গেছে, সেটা আলাদা কথা, নবীদের কথা আলাদা। কিন্তু যারা জাতীয়তাবাদী শক্তি, তারা কিন্তু জাতীয়তাবাদী দলের প্রতি, জাতীয়তাবাদী শক্তির প্রতি তারা কৃতজ্ঞ যে আমরা 2টা উপজেলা এখানে সৃষ্টি করেছি এবং সেই সুযোগ সুবিধা সব সৃষ্টি করেছি। রাস্তাঘাট ছিল না, তিতাসের 5টা রাস্তা ছিল। আমি যখন প্রথম নির্বাচনে নামে আমি হেঁটে টাকাকান্দি মাসিপুর গিয়েছি, হেঁটে গিয়েছি, হেঁটে আসছি। এবং আমি কিন্তু মাসিপুরে রেকর্ড করছিলাম ওই ইলেকশনের সবচেয়ে বেশি ভোটে। তো আমার সেই বিশ্বাস তিতাসের উপরে সবসময় আছে। এখন বর্তমান সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে আসন বন্টনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। সম্প্রতি নিয়ম হলো যে তারা একটা লিস্ট ঘোষণা করছে। এখানে লিস্টটা ঘোষণা করেছে এবং এরপরেই আহ্বান করা হবে, আহ্বান করা হয়েছে যে যদি এই ব্যাপারে কোনো আপত্তি থাকে আপনারা আপত্তি করতে পারেন নির্বাচন কমিশন। তারপরে আবার আপত্তি করলে আপনাদেরকে ডেকে সেখানে শুনানি করবে, তারপরে চূড়ান্ত করবে। তাই এখন যে ঘোষিত এই ইলেকশন কমিশন করেছে মেঘনা এবং দাউদকান্দি 1, আর 2 হচ্ছে তিতাস আর হোম। এটা কিন্তু 2018-তে যখন আমি ইলেকশন করি তখন কিন্তু এটাই ছিল। এটা আপনারা যখন ভোট দেওয়ার চেষ্টা করেছি, 2024-এ আমরা নির্বাচন করতে যাইনি। 2018-তে যেভাবে ছিল
2023-এ কিন্তু আবার বদল হয়ে গেছিল, দাউদকান্দি তিতাস আর ম্যাকডা হোম নামে। কিন্তু আমরা কিন্তু 24-এ নির্বাচনে যাইনি। আবার এই নির্বাচনের আগে যে প্রথম যে একটা লিস্ট হয়, এটাতে আবার ওইটাতেই চলে গেছে। কি আর্গুমেন্ট জানি না, আমি শুনতে পাচ্ছি ভোটের সংখ্যা নিয়ে আর্গুমেন্ট করছে। এখন আমাদের আপত্তি করার এখনো সময় আছে, 10ই আগস্ট, আজকে তো নয়, কালকে পর্যন্ত হবে। এরপরে তারা শুনানি করে ফাইনাল করেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন পত্র পত্রিকার মাধ্যমে যে একটা পত্রিকা এসেছে, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এই যে একটা পরিবর্তন হয়ে গেল, আপনি কি করবেন? আমি কিন্তু এতদিন আপনাদেরকে এভাবে কথা বলিনি, এবং আমি সেরকমভাবে কোনো রাজনৈতিক মিটিংয়ে অনেকদিন যাবত যাচ্ছি না। যখন আমি অসুস্থ হয়ে গেলাম তারপর থেকে মারুফ হোসেন গত 4-5 বছরে কিন্তু আমার জায়গায় এসে কাজ করছে। আমি যখন জেলে ছিলাম তখন শুরু করেছি। যাই হোক, আমি কিন্তু এই কথা বলিনি, কিন্তু এই ঘটনার পরে আমি সাংবাদিকদের যারা আমাকে জিজ্ঞেস করছে তাদেরকে বলেছি যে যদি এটা থাকেই, এটা তো চূড়ান্ত হয়নি, যদি থাকেই তাহলে 2018-তে যেহেতু আমি ইলেকশন করেছিলাম, যদি পার্টি আমাকে মনোনয়ন দেয়, আমি দুটাতেই ইলেকশন করতে চাই। কেননা আমি 18-তে একেই করার জন্য আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। 2-এ নমিনেশন দেওয়ার জন্য তখন তেমন কেউ আমার কাউকে পাইনি। পার্টি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আমাকে অনুরোধ করেছিল এলকানো সাহেবের ছেলেকে অনুরোধ করার জন্য। আমি ডেকে এনে অনুরোধ করেছি, তার ডাক নাম হইল কাউসার। ডেকে এনে আমি অনুরোধ করেছি, আমাকে খোলাখুলি বলেছে সে রাজনীতি করবে না। আমি যদি আরেকবার বা আমাদের দলের থেকে আরেকবার যদি চাপ দিই, তাহলে সে এরপরের দিন আমেরিকা চলে যাবে। তা আমি ঠিক একইভাবে আমাদের স্থায়ী কমিটিকে, এবং স্থায়ী কমিটিতে তখনও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতিত্ব করে 2018-র আগে, কারণ আমাদের নেত্রী তখন জেলে। আমি এটা বলার পরে তখন আমাকে কিন্তু আমাদের এই যে স্থায়ী কমিটি, যেটার চেয়ারম্যান একটি চেয়ারম্যান ছিল, এখনও তাই, এই স্থায়ী কমিটি আমাদের মনোনয়ন বোর্ড আমাকে অনুরোধ করে এই 2 নম্বরে আমাকে নির্বাচন করতে আমাকে পাঠায়, এবং আমি নির্বাচন করি। নির্বাচন করতে গিয়ে এটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি। আপনারা তিতাসবাসী যেমন মনে করেন যে আমাদেরকে আপনারা সেইভাবে খুশি বা প্রতিদান যেটাই বলেন করতে পারেন নাই, ঠিক এটা কিন্তু ম্যাকডার অধিবাসীরাও মনে করে। গুটি কয়েক সুবিধাবাদী ব্যক্তিরা আওয়ামী লীগ করেছে, ম্যাকডার লোক এটা মনে করে। কারণ এত কিছুর পরে 2018-তে ম্যাকডার বোর্ড নিয়ম মতো ম্যাকডায় গণনা করতে সাহস পেল না কেন? যদি তারা বুঝতো ম্যাকডায় গণনা করলে দাউদকান্দি যেহেতু আমি বেশি পেয়ে যাচ্ছি, তখন তো জানে না তারা, আমরা 18,000 বেশি পেয়ে গেছি। তারা নাও তুলেতে পারে, তার জন্য আমাকে ফেল করাইতেই হবে, নৌকা যেই হোক সেটা করেছে। আমি তো নিজে দেখেছি, তাই আমার কনফিডেন্স আছে, আমার দৃঢ় বিশ্বাস আছে, আমাদের দল যদি চায় আবার আগের মতো আমাকে 2টায় ইলেকশন করার জন্য, 2টাতেই আমি নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। এটা আবার আপনাদেরকে বলি, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছে। কিছু কিছু কথা উঠেছে যে তাইলে আমি বা কেন অ্যালাউ করলাম আমার ছেলে খন্দকার মারুফকে এত কষ্ট করার জন্য।
এত বছর কষ্ট করছে। দাউদ কান্দি তিতাস, এতদিন তো দাউদ কান্দি তিতাসই ছিল, বিশেষ করে এটা নিয়ে সে কাজ করছে। এখন অনেকেই বলতে পারে, আমি চাইলে বলবে না কেউ, অনেকেই মনে মনে বলতে পারে যে তাইলে মারুফ কষ্ট করবো কেন। আমি বাবা হিসাবে এটা চিন্তা করি না, এটা করি কি না। দুইটা যদি আমি ইলেকশনে যাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, আপনাদের উপরে বিশ্বাস, যে আপনারা দুই জায়গায় আমাকে বিপুল করবে পাস করেন। এই দেশের নিয়ম হলো একাধিক আসনে যদি কেউ পাস করে, শপথ গ্রহণের আগেই অন্যান্য সিট ছেড়ে দিতে হয়। বেগম জিয়া 5টা আসনে করেছে, চাইতে ছেড়ে দিয়ে একটাতে আসনে শপথ গ্রহণ করতে হয়। এমপি একটা আসনের জন্য এমপি হয়। তাইলে যদি আপনারা দুইটা আসনে আমাকে পার্টি চায়, আমি যদি, যেহেতু আমি আপনাদের সামনে জোর গলায় বলছি যে আমি প্রস্তুত আছি, আর আপনারাও যদি আমাকে দুই জায়গায় পাস করেন, তাইলে আমি আপনাদেরকে, যারা মনে মনে সন্দেহ যে তাইলে উনি এতদিন মারুফকে কেন এই কষ্ট দিল, আমি আপনাদের সামনে বলতে চাই, বাপ হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আপনারা যদি একজনকে ভোট দেন, এক ভোটে আপনারা দুইটা এমপি, এই দাউদ কান্দি পিতা সৌনা মেঘনায় দুইটা এমপি আপনারা পাবেন। কারণ আমার তো একটা ছেড়ে দিতে হবে। একটা ছেড়ে দিলে আমি কি সমর্থন করবো না যে আমার ছেলেকে একটা দেন, ওইটাতে আমার ছেলেকে দেন। এবং আমাদের কমিটিও এটা কি বিবেচনা করবো না যে যেখানে সাড়ে পাস করেছে আর সাড়ের ছেলে যখন এখানে অ্যাক্টিভ আছে, আর আপনারা বলেন যে আমি যেটাকে ছেড়ে দিব, এখন আমার ছেলে যতটুকু আপনাদের কাছে আমি দেখি গ্রহণযোগ্য, এর থেকে আর কে গ্রহণযোগ্য আসবে? তাই এইটাও যেন কোনো সন্দেহ নয়। আমাকে যদি দল দেয়, আবার বলছি দল দেয়, এখানে নাকি আমার নির্বাচনী এলাকায় কেউ কেউ বলে যে নিজেদের নমিনেশন পেয়ে গেছে, আমি এখনো বলি না, যদি দল দেয়, তাইলে আপনারা মনে করবেন আপনারা আমাকেও নির্বাচিত করতেছেন, একই সঙ্গে আমার সন্তান খন্দকার মারুফ হোসেনকেও আপনারা নির্বাচিত করবেন। এটা নিয়ে যেন বিচারবন্ধ না থাকে, কয়েকদিনের ব্যবধান হইতে পারে। এই আজকে আমার শেষ কথা। তবে হায়াত মৌত হইল আল্লাহর কাছে। আমি যে অবস্থায় চলে গেছিলাম, আমি হাসপাতালে 9 দিনের জন্য লাইফ সাপোর্টে ছিলাম, ওটা থেকে কিন্তু কেউ ফিরে আসে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমাকে আল্লাহ দ্বিতীয়বার জীবন দিয়েছে। এইভাবে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি দাউদকান্দিতে একটা জনসভা করেছি, আপনাদের হোমনা থেকে, তিতাস থেকে তো অনেক, প্রায় সকল নেতারা দাউদকান্দি জনসভায় আসছিলেন। এরপরে আবার অনেকদিন যাইনি, ইচ্ছা করি যে দেখি আসল সম্বন্ধে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হোক। এখনো বলছি, আসল সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হোক, তারপরে আমি চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তবে এইরকম যদি আসনের অবস্থা থাকে, এরকম যদি থাকে, তাহলে আমি 2টি আসনে নির্বাচনের জন্য প্রস্তুত, যদি আমার পার্টি আমাকে মনোনয়ন দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ। এই যে ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দাউদকান্দি ফোরাম, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তিতাসের মুজিবুর রহমান মুজিব ভাইয়ের মাধ্যমে। এখন তিতাসকে আপনারা সেইভাবে শক্তিশালী করে গড়ে তুলবেন এবং তিতাসের আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করে আমাদের শক্তিকে বাড়াবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তিতাস জিন্দাবাদ।